নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, নাগরী। চলুন শুরু করি আজকের গল্পটি। জানলার তলার পাট দুটো বন্ধ করে দিয়ে সেখানে বসে বসে মালা ভাবছিল, পুরুষের কি হৃদয় বলে বস্তু নেই? মামার কথাগুলো মালা শুনেছে, এক মামি ছাড়া আর কারো শোনার কথা নয়। মামিকেই বাইরে দরজার আড়ালে পর্দার এধারে দাঁড়িয়ে বলছিল। মালাও শুনছিল, তার শোনার তাগিদ ছিল। তার হাতে মামার জন্য এক পেয়ালা দুধ ছিল। কেউ দেখে ফেললেও কিছু ভাবত না। বেশি কিছু কথা নয়, মামা বেশি কথা বলে না। ও বাড়িতে গিয়েছিল, ছেলের সঙ্গেই কথা হয়েছে। ছেলে দু চার কথায় তাকে বিদায় করেছে। তার জ্যাঠামশার অনুপস্থিতিতে তদবিরে গিয়েছিল বলেও প্রচ্ছন্ন বিরক্তি প্রকাশ করেছে। স্পষ্ট জানিয়ে দিয়েছে, জ্যাঠামশার বিবেচনার ওপর আর কারো কোনো কথা নেই। কিছু অনুরোধ করার থাকলে তাকেই বলা দরকার। মামা তবু আশা ছাড়তে পারেনি, তবু চলে আসতে পারেনি। বলেছে, তার কাছেই তো যাব বাবা, তবু তুমি মেয়েটিকে একবার দেখো না। মামার শেষ আশা, তাকে ডেকে এনে সামনাসামনি একবার দেখাতে পারলে আর তারপর ঘরের অবস্থাটা খোলাখুলি ব্যক্ত করতে পারলে হয়তো শুভ সম্ভাবনাটা একেবারে ভেস্তে নাও যেতে পারে। ছেলে সাফ জবাব দিয়েছে, তার দরকার নেই। সে স্পষ্টই বিরক্ত হয়েছে, ঘর থেকে চলে যেতে বলতে পারে না। গম্ভীর মুখে নিজের কাজ নিয়ে বসেছে, সেটুকুই যথেষ্ট ইঙ্গিত। মামা চলে এসেছে। মামা অপমানিত বোধ করেছে। যেটুকু করেছে তাই উদ্ধারের আশাতেই করেছে, আর মামির তারাই করেছে। এতদিন এই চেষ্টা করছিল না বলে মনে মনে মালাই ক্ষুণ্ণ হয়েছিল মামার উপর। তার স্থির বিশ্বাস ছিল, আসল লোকটার কাছে গিয়ে পড়লে তার জ্যাঠামশাইয়ের হিসেব নিকেশ সব শূন্যে মিলিয়ে যাবে। টাকা চাইলেই আকাশ থেকে টাকা পড়ে না, সেটা সে অন্তত বুঝবে। আজ সকালেও মনে মনে মামা মামির বুদ্ধির তারিফ করছিল সে। তারা যে ওই জ্যাঠামশাইটির অনুপস্থিতির প্রতীক্ষায় ছিল, আগে বোঝেনি। কাল রাতে নমিদি কথায় কথায় বলে গেছে, বাবা মক্কেলের কাজে 4-5 দিনের জন্য বাইরে গেছেন। মামা একদিনও সময় নষ্ট না করে আজই গেছে। রাগে দুঃখে চোখে জল আসার উপক্রম মালার। দাঁতের চাপে নিচের ঠোঁটটা কেটে বসার উপক্রম। হতাশার প্রথম ধাক্কায় আগে মামার অপমানটাই বুকে বেঁধেছে। এভাবে চেষ্টা করার ফলে মামাকে পেঁচালো লোক ভেবেছে ওরা, কিন্তু মামার মতো লোক যে হয় না সেটা তার থেকে আর খেয়ে বেশি জানে। বেসরকারি কলেজের অধ্যাপক বিমলেন্দুবাবু, বিমলেন্দু বসু, বয়স হয়েছে। দীর্ঘকাল যাবৎ লো প্রেসারে ভুগছেন, খাটুনি বেশি বলেই হয়তো। কলেজের পুরনো মাস্টার, মাইনে মন্দ নয় একেবারে, কিন্তু এ বাজারে কিছুই নয়। তার নিজের সংসারটিও ছোট নয় একেবারে। তার উপর 2 বছর হলো 4টে ভাগ্নে ভাগ্নি আশ্রিত। কলেজের খাটুনি, বাড়িতেও দুবেলা ছেলেরা আলাদা মাইনে দিয়ে পড়তে আসে। তার উপর ফাঁক পেলেই নিজের পড়াশোনা। মালা এক এক সময় অবাক হয়ে ভাবে, মামার রক্তচাপ তো বাড়ার কথা, মাথায় সর্বক্ষণ রক্ত উঠে থাকার কথা। মালার বাবা এক মফস্বল স্কুলের সরকারি হেডমাস্টার। কড়া নীতি বাগিস, সাদাসিধে বেশবাস, মাথার চুলে কদম ছাঁট। তার নীতির দাপটে স্কুলের ছেলেরা ভয়ে জড়সড়, বাড়িতে ছেলে মেয়েরাও। 2 ছেলে 2 মেয়ে, মেয়ে দুটি বড়। মফস্বল স্কুলের সহকারী হেডমাস্টারের মাইনে সেই রকমই। মাসের শেষে সংসারে প্রায় অচল অবস্থা হতো। সেই কারণেও মেজাজ সবসময় চড়া থাকতো ভদ্রলোকের। তার স্ত্রী অর্থাৎ মালার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনই সংসার চালাতে না জানার খোঁচা খেতে হয়েছে। বছর 3 হলেও ভদ্রমহিলা চোখ বুজেছেন। আর বছর 2 হলেও নীতিবাগীশ লোকটি সংসার চালনায় পটু নতুন ঘরও নিয়ে এনেছেন। নতুন কর্তি এসে অনটনের সংসারে ওই ছেলে মেয়েগুলোকে বাড়তি আপদ ভিন্ন আর কিছু ভাবেননি। অমন বয়সের একজনের ঘরে আসার ফলে একটু বেশি সুখ স্বাচ্ছন্দ্য আর আরাম তাঁর পাওনা বলেই ধরে নিয়েছিলেন। কিন্তু 4-4টে মুখ সামনে হাঁ করে আছে,
সুখ স্বাচ্ছন্দ্য জুটবে কোথা থেকে? অতএব তারও মেজাজের সমাচার খুব কুশল ছিল না। ছেলে মেয়েগুলোর দুরবস্থার কথা তাদের মামা বিমলেন্দুবাবু প্রথম শুনেছিলেন এক বন্ধুর মুখে। ভগ্নিপতির আবার বিয়ে করার খবরটাই মস্ত ধাক্কা তাঁর। বোনটাকে ভালোবাসতেন তিনি, অনেক ছোট তার থেকে। তারপর যে খবর শুনলেন, যদিও সেটা বিশ্বাসযোগ্য নয় খুব, কিন্তু তার আংশিক সত্য হলেও স্থির থাকা কঠিন। বিমলেন্দুবাবুর অস্থিরতা লক্ষ্য করে তার স্ত্রী একদিন জোরজার করে তাকে দেখতে পাঠালেন। সৎমা এলেই পাঁচজনে পাঁচ রকম সন্দেহের চোখে দেখে, তিলকে তাল করে। বিমলেন্দুবাবু গেলেন আর বেড়াবার নাম করে ভাগ্নে ভাগ্নিদের একেবারে সঙ্গে করে ফিরলেন। তার স্ত্রী আড়ালে যেটুকু শুনলেন তাতেই তার চোখে জল আসার উপক্রম। শুধু বললেন, নিয়ে এসে ভালো করেছ, এমন নির্লজ্জ মানুষ হয়? 2 বছর হলো মালারা এসেছে এখানে। 16 বছর এসেছিল, এখন তার বয়স 18। নিরাশ হবার মতো বয়স নয় একটুও। গলির ওধারে ওই মস্ত দালানের একতলার ওই ঘরের লোকটা তাকে বাতিল করে দিলেও না। 2 বছর ধরে এই কোণের জানলার এখানটাই প্রধান আশ্রয় মালার। বারান্দা রেলিংয়ে গিয়ে দাঁড়ালেই বাঁয়ের দালানের পাজামা পরনে ছেলেটারও যেন রাস্তা দেখার দরকার হয়ে পড়ে। আর কোণ ঘেঁষা ওই ডাইনির বাড়িটার ফেত্তা দিয়ে কাপড় পরা সঙ্গীতজ্ঞ পুরুষটিও চৌকাঠে দাঁড়িয়ে মালাকে শুনিয়ে শুনিয়ে গান ভাসতে থাকে। অন্ধকার রাত না হলে মালার বারান্দায় দাঁড়ানো হয় না। আর রাতেও দেখা যাক না যাক, সে দাঁড়িয়ে আছে অনুভব করলেই দুদিক থেকে দুজনের আবির্ভাব। অতএব ঘরের কোণের জানলাটা ভরসা মালার। সেখানে বসেই পড়ে বা বনে বা যা হোক কিছু করে। কখনো সপাট খোলা থাকে জানলা দুটো, কখনো বা নিজের সুবিধে মতো একটু আধটু। সবটা খোলা থাকে যখন গলির ওধারের ও ঘরের বাসিন্দাটি অনুপস্থিত। জানালার এই কোণটি থেকে নিচের ওই ঘরটার ভিতর শুদ্ধ দেখা যায়। ওটা ঘর ঠিক নয়, বড় একটা হলঘরের মতো। ঘরের মধ্যে কাজের কত রকম সরঞ্জাম, কত রকমের ছবি। হলঘরের ভিতর দিয়ে যে ঘরটার আভাস, সেটা শোবার ঘর। এই হলঘরটা রহস্যের মতো লাগে মালার। 2 বছর ধরেই তাই লাগছে। সেখানে ঘরের মালিক যখন কর্মনিবিষ্ট, মালার এই কোণের জানলাটা তখন অল্প ফাঁক থাকে। ঘন্টার পর ঘন্টা বসে বসে অবাক বিস্ময় দেখে মালা। অত নিবিষ্ট চিত্তেও কাজ করতে পারে কেউ? সমস্ত দুনিয়াটা যেন অনুপস্থিত লোকটার কাছে। উপস্থিত শুধু ওই মস্ত ফ্রেমটা, আর তাতে আঁটা ক্যানভাসটা, আর পাশে রং আর তুলি আর জলের বাটি। কখন নতুন ক্যানভাসে রং ছোঁয়ানো হলো আর কবে সেটা শেষ হলো, মালা তার পুঙ্খানুপুঙ্খ জানে। কিন্তু কি শেষ হলো সেটা জানার উপায় নেই। জানার জন্য ছটফটানিরও শেষ নেই। ইচ্ছে হয় ছুটে গিয়ে দেখে আসে। লোকটার মুখে তৃপ্তি দেখে বা বিরক্তি দেখে শুধু বুঝতে পারে কোনটা মনের মতো হলো আর কোনটা হলো না। ইচ্ছে করলেই মালা ওই ঘরে ঢুকতে পারে, ইচ্ছে করলেই দেখতে পারে। নমিতি তো কতদিন তাকে যাবার কথা বলেছে। এই বয়সে এত লজ্জা দেখে রাগ পর্যন্ত করেছে, কিন্তু রাজ্যের সংকোচ মালার। আর ওই ঘরে ঢোকা, বাবারে বাবা! নমিতি বলেছে যখন তখন গৌতমদার ঘরে ঢুকলে তাকে শুদ্ধ নাকি রাগ করে ঘর থেকে বার করে দেয়। আঁকা টাকার গল্প উঠলে তার গৌতমদার প্রশংসায় নমিতি পঞ্চমুখ। তার মতে অমন শিল্পী আর আছে কিনা সন্দেহ। নমিতির থেকে মাত্র 3 বছরের বড় খুড়তুতো দাদাটি। ওই বাড়িটার অর্ধেক মালিক। নমিতি এমএ পড়ে। তার এই দাদা বিএসসি ডিস্টিংশনে পাশ করে আঁকার কলেজে ঢুকেছিল, সেখানেও আগাগোড়া ফার্স্ট। এই বয়সেই এখন সেই আঁকার কলেজে মাস্টারি করে। অবসর সময়ে ঘরের দরজা বন্ধ করে নিজের কাজ করে। মামির সঙ্গে খুব ভাব নমিতির, প্রায়ই গল্প করতে আসে। মালা যায় না বলে মামিকে অনুযোগ করতে মামি অনেক দিন ঠেলে পাঠাতে চেষ্টা করেছেন তাকে। সে চেষ্টার পিছনে মামির একটু আশাও ছিল। মালা শেষে নমিদিকে বলেছিল পরীক্ষাটা হয়ে গেলে যাবে। নমিদি হেসে ফেলেছিল, এখান থেকে লাফালে আমাদের ঘরে গিয়ে পড়বে, পরীক্ষার জন্য যেতে পারছো না? পরীক্ষা অর্থাৎ স্কুল ফাইনাল পরীক্ষা। মামাই তোড়জোড় করে ওর পড়াশোনার ব্যবস্থা করেছিলেন, আর অন্য ভাই বোনগুলোকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ওর পরীক্ষার পর নমিদিরাই 2-3 মাসের জন্য কোথায় যেন গিয়েছিল। কিন্তু মালা তারপর যাবে কি? লজ্জায় মুখ লুকোতে পারলে বাঁচে। সে 3rd ডিভিশনে পাশ করেছে। পাশ করার পরেও তাকে কলেজে ভর্তি করানো যায়নি, তার লজ্জাই বেশি।
মামা আবারও বাড়িতে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু পড়াশোনা মালার কমই হয়। সামনে বই খোলা থাকে এই পর্যন্ত, চোখ থাকে আধপাট খোলা জানলার ভিতর দিয়ে গলির ওধারের ওই বড় ঘরটার দিকে। খুব ক্লান্ত লাগলে লোকটা তুলি টুলি ফেলে হাত পা ছড়িয়ে সিগারেট টানতে থাকে। আর সিগারেট একবার ধরলো তো একেবারে দু তিনটে খাবে। মালা শুনেছিল বেশি সিগারেট খেলে গলায় বা বুকে অনেক সময় ব্যামো হয়। মালা ভুরু কুঁচকায়। কেন, কি দরকার অত সিগারেট খাবার? জানলাটা যে সব সময় একেবারে মাপমতো বন্ধ থাকে তা না, একাধ সময় হয়তো খোলাই থেকে যায় অনেকটা। কাজে মন দিলে কোনো দিকে তো আর তাকাবে না লোকটা, তাই সব সময় সতর্ক থাকা প্রয়োজন হয় না মালার। ফলে এক একদিন দেখা হয়ে যায়, চোখাচোখি হয়। তখনও খুব যে খেয়াল করে দেখে ওকে মনে হয় না। মালা অবশ্য জানালাটা ঠেলেই দেয়। নমিতির মুখে নাম শুনেছে গৌতম। গৌতমই বটে। মালার এক একদিন ইচ্ছে হয় স্কুল ফাইনালের ইতিহাস বইটা এনে গৌতমের ধ্যান অধ্যায়টা চেঁচিয়ে পড়ে। তারপর উদ্ভট ইচ্ছেটার কথা ভেবে নিজের মনেই হেসে বাঁচে না। একদিন মালার দুই চক্ষু বিস্ফারিত, জানালা বন্ধ করতেও ভুল হয়ে গেল। কি কাণ্ড! ছোট ছেলের মতো একতাল কাদামাটি ছানাছানি করছে লোকটা, তাই দিয়ে কিছু একটা গড়তে চেষ্টা করছে, আবার তালগোল পাকিয়ে দিচ্ছে। প্রায় ঘন্টাখানেক ধরে কাদার তালটাকে কিছু একটা আদলে আনার চেষ্টায় হাল ছেড়ে শেষে জানালার কাছে এসে দাঁড়ালো। মালার তখনও খেয়াল নেই, সে হাঁ করে দাঁড়িয়ে আছে। লোকটার মুখে হাসির আভাস দেখে খেয়াল হয়েছে হুড়মুড়িয়ে ছুটে পালিয়েছে সেখান থেকে। মামি একদিন নমিদির কাছে ভাগ্নির বিয়ের ভাবনাটা প্রকাশ করে ফেললেন। মালা কাছেই ছিল। নমিদির মন্তব্য কানে এলো, ওর জন্যে আপনার ভাবনা কি? ওই চেহারা মেয়ে কটা হয় যে দেখবে সে লুফে নেবে। এরপর আর একদিন মনের বাসনাটা নমিদির কাছে প্রকাশই করে ফেললেন মামি। বললেন, দুরাশা তো বটেই, তবু ভাগ্নির ওই চেহারাটুকুর জন্যই ভরসা করে প্রস্তাবটা করা। গৌতম সোনার টুকরো ছেলে, এমন ভাগ্য তাদের হবার নয়। তবু নমি যদি তাদের মুখ চেয়ে একটু চেষ্টা চরিত্র করে, যদি তার বাবাকে একটু বলে কয়ে দেখে, রূপের যতই প্রশংসা করুক, এই আশা তারা করতে পারে সেটা নমিদি ভাবেনি বোধহয়। দূর থেকে তার মুখ দেখে সেই রকমই মনে হয়েছিল মালার। তবে কথা দিয়েছিল বলে দেখবে। বলেছিল কিছুদিনের মধ্যেই ভাইপোর জন্য আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখে গেলেন নমির মা বাবা। মেয়ে যে তাদের পছন্দ হয়েছে সেটা সেখানেই তারা নির্দ্বিধায় বলে গেলেন। মেয়ে মোটামুটি তারা নিজেদের ঘরে বসেই অনেক দিন ধরে দেখে আসছেন। সুখের ঘরে রূপের বাসা, কিন্তু এই ঘরে এই রূপ এলো কেমন করে, তাই বোধহয় মনে মনে অবাক হয়ে ভাবতেন তারা। বিমলেন্দুবাবুকে কথাবার্তা বলার জন্য বাড়িতে আসতে বলা হলো। মস্ত আশা নিয়ে তিনি এলেন, কিন্তু তারপর মুখ অন্ধকার। আলোচনার ছলে মোটামুটি একটা ফর্দ পেশ করলেন নমির বাবা। সেই ফর্দ বিমলেন্দুবাবু তার নিজের দুটো মেয়ের বিয়েতেও মেটাতে পারতেন কিনা সন্দেহ। তার উপর নগদ ৩,০০০ টাকা পণ। দায় দায়িত্ব সবই জ্যাঠার যখন, ছেলেটা কোনোদিন না ভাবে জ্যাঠা তার পাওয়া থোয়ার ব্যাপারে উদাসীন ছিল। বিমলেন্দুবাবুর মাথাটা ঝিমঝিম করছিল। লো প্রেশার কি হাই প্রেশার বুঝছিলেন না। একটু সুস্থির হয়ে প্রথমে মেয়ের বাপের বাড়ির পরে নিজের বাড়ির সংসারের চিত্রটা তার চোখের সামনে স্পষ্ট করে তুলে ধরেছিলেন। বলেছিলেন, এখন আপনাদের দয়ার উপর নির্ভর। নমির বাবা নিরাসক্ত মুখে জবাব দিয়েছেন, তাহলে আর কি হবে। তবু একটু অনুনয় করতে যাচ্ছিলেন বিমলেন্দুবাবু, কিন্তু ভদ্রলোক সেটা পছন্দ করেননি। বলেছেন, এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কি? না, কথা আর বাড়েনি। তারপর মামির তাড়নায় পড়ে এই শেষ চেষ্টাটা করেছিলেন বিমলেন্দুবাবু। ছেলেকে একবার এনে দেখানোর চেষ্টা, তারও এই ফল। জানালা থেকে উঠে বাইরের বারান্দার রেলিংয়ে এসে দাঁড়ালো মালা। এদিকের পাজামা পরা লোকটার ওদিকের গায়ক গুটি গুটি এগিয়ে এসে দাঁড়িয়েছে টের পেল। দুদিকে দুজোড়া চোখ তাকে গিলছে, তাও উপলব্ধি করল। কিন্তু মালা আজ এই প্রথম দাঁড়িয়েই রইল, নির্লিপ্ত, উদাসীন। জগৎটাই যেন মৃত মূর্ছাতুর হয়ে পড়ে আছে তার সামনে। এর মাস সাতেক বাদেই সংসারের সব থেকে অভিনব বিয়োগান্ত নাটকটা সুসম্পন্ন হয়ে গেল। মামা চোখ বুঝলেন। লো প্রেশারে স্ট্রোক, 3 দিন অজ্ঞান হয়েছিলেন, জ্ঞান আর হয়নি। মামি ডাক ছেড়ে কেঁদেছিলেন, মালা কাঁদতে পারেনি।
কাঁদবে কেমন করে? কান্না শোনার কান কি ওই বিশাল বিস্তৃত মহাকাশে কোথাও আছে? এই কাহিনীর শেষ অধ্যায়ের সূচনা 10 বছর বাদে। শহরের অভিজাত অঞ্চলে হয়তো সব থেকেই অভিজাত আদব কায়দার হোটেল ওটা। এখানে পকেটের রসদের হিসেব কষে কেউ ঢোকে না। হিসেব জিনিসটাই অচল এখানে। এখানকার রাতের অঢেল যৌবন, এখানকার আলোর কণায় কণায় যৌবনের নেশা। বাঙালি, মাদ্রাজি, পার্সি, শিখ, নেটিভ সাহেব, খাস সাহেব, সকল জাতের সকল বর্ণের সর্বোচ্চ পর্যায়ের মানুষের অবসর বিনোদনের বা শ্রান্তি ক্লান্তি মোচনের জায়গা এটি। অর্থ কৌলিন্যে যিনি যত বেশি মেজাজে কুলিন, তার তত সহজ আনাগোনা এখানে। আইন কানুন সেসব কড়াকড়ি ছোট জায়গার জন্য। বড় জায়গার স্পেশাল পরোয়ানা। প্রয়োজন দেখাও, টাকা ঢালেও পরোয়ানা মিলবে। হোটেল কর্তৃপক্ষ রাতের মেয়াদ ভোরের দিকে টেনে নেবার জন্যে পরোয়ানা সংগ্রহে পিছপা নয়, টাকা ঢালতে গড়রাজি নয়, কারণ তারা ঘরের টাকা ঢালছে না। গৌতম দত্তর ছোট গাড়িটা হোটেলের সামনের ফুটপাত ঘেঁষে দাঁড়ালো যখন, রাত তখন 10টার ওধারে। নিজেই ড্রাইভ করে না, সেও নিয়মিত আগন্তুক নয় এখানকার। যা সে খুঁজছে, একজন বন্ধু তার হদিস দিয়েছিল। বলেছিল, দেখো গে, পছন্দ হবে হয়তো, যদি রাজি করাতে পারো। আজ নিয়ে পর পর এই 3 দিন আসছে সে। দুদিনই দেখা পেয়েছে, আজও পাবে হয়তো। পছন্দ হয়েছে, যতটা চেয়েছিল তার থেকেও বেশি পছন্দ, কিন্তু আলাপ করা হয়নি, প্রস্তাব করা হয়নি, চেয়ে চেয়ে দেখেছে শুধু। এখানকার খনস সহচরীদের একজন বাঙালি মেয়ে। বাঙালি মেয়ে বোধহয় এই একজনই আসে এখানে। অ্যাংলো ইন্ডিয়ান আছে, পার্সি আছে, সুন্দরীও বটে। সুন্দরী না হলে এখানে ঠাঁই মেলে না। শুধু রূপ থাকলে হবে না, বেশবাস, আচার আচরণ, কথাবার্তায় সূক্ষ্ম মার্জিত রুচিবোধ থাকা চাই। তাই আছে সকলের, কিন্তু আর কারো দিকে চোখ পড়েনি গৌতম দত্তর। ওই একটি মেয়ে ছাড়া। আশ্চর্য, এমন মেয়েও আসে এখানে। গৌতম দত্ত নামজাদা শিল্পী, তার ছবি, তার মডেলিং এর আলাদা মর্যাদা। কিন্তু সম্প্রতি মডেলই খুঁজে বেড়াচ্ছে সে, মনের মতো মডেল, যে মডেল পেলে আন্তর্জাতিক সমজদারেরও টনক নড়বে। অনেকবার অনেক মডেল নিয়ে কাজ করেছে, কিন্তু তেমন মন ওঠে না। শিল্পী নিজে মুগ্ধ না হলে মুগ্ধ করবে কাকে? মন না ভরলে গড়ার চেষ্টা বিড়ম্বনা। এজন্যে টাকা খরচ করতেও প্রস্তুত সে। আগের দুদিন যেখানে বসেছিল, আজও সেই কোণটাই বেছে নিয়ে বসলো। বিয়ার অর্ডার করলো। এখান থেকেই মেয়েটিকে দেখেছে দুদিন, আজও দেখছে। মুখখানা গত দুদিনের মতোই চেনা চেনা লাগছে। একজন ফিটফাট শিখ তরুণের সঙ্গে হাসি মুখে কথা কইছে মেয়েটি, আর একাধবার ঘাড় ফিরিয়ে ওকেও দেখছে। আগের দুদিনও দেখেছিল। গৌতম দত্ত অল্প অল্প বিয়ারে চুমুক দিচ্ছে। চোখ দুটো অদূরের নারী তনুকে আটকে আছে। গত দুদিনের মতোই বিশ্লেষণ করে দেখছে। নাক, মুখ, চোখ, ঠোঁটের বক্রাভাস, চিবুক, গলা, তারপর বক্ষাভাস। মার্জিত চোখে যতটুকু সয় ততটুকুই স্পষ্ট, ততটুকুই সুন্দর। তারপর কোটিদেশ, তারপর আরো নিচে, আরো নিচে, একেবারে পা পর্যন্ত। আজই প্রস্তাব করবে গৌতম দত্ত। শিখ তরুণটির পানাহারে প্রস্তাব প্রত্যাখ্যান করে হাসি মুখে উঠল মেয়েটি। আগের দুদিনেও প্রত্যেককে প্রত্যাখ্যান করতে দেখেছে। চাহিদা বজায় রাখার এটাই বোধহয় রীতি। অনেক পুরুষেরই পরিচিত সুলভ ব্যবহার মেয়েটির সঙ্গে। কেউ হেসে অভ্যর্থনা জানায়, কেউ বা অভিবাদনে। মেয়েটি হেসে কারোর সামনে 2-5 মিনিট বসে, কারোর সামনে দাঁড়িয়ে 2-4টে কথা বলে, আবার এগোয়। হোটেল কর্তৃপক্ষ যেন এখানকার মাননীয় অতিথিবর্গের সুখ সুবিধের ভার তার উপরেই অর্পণ করেছে। কারো হাসি মুখের আমন্ত্রণ দেখলেই হাসে, কাছে এসে খোঁজ খবর করে। দুটো টেবিলের ওধার দিয়ে যেতে যেতে আবারও দৃষ্টি বিনিময়। গৌতম দত্ত হাসল। যেমন করে ওরা হাসে, তার থেকেও ভালো করে, কাছে আসার অনুরোধের মতো হাসি। মেয়েটি থমকে দাঁড়ালো। হাসি মিলিয়ে আসছিল। সেটা খেয়াল হতেই হাসির জবাব দিল, সুন্দর সুচারু হাসি। তারপর টেবিলের সামনে এসে দাঁড়ালো। বসুন না। গৌতম দত্ত শশব্যস্তে দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা জানালো। বসল। মুখোমুখি গৌতম দত্ত। আবারও মনে হলো মুখখানা চেনা চেনা।
আপনাকে দিতে বলি কিছু? না না, ধন্যবাদ, আপনি খান। আপনাকে নতুন দেখছি কদিন ধরে, নাকি আগে অন্য সময় আসতেন? না, এই 3 দিন এলাম। গৌতম দত্ত থমকালো একটু, তারপর বলে ফেললো, 3 দিনই আপনার জন্য আসছি। খুব ভাগ্য। মেয়েটি হাসলো, কিন্তু মনে হলো এরকম কথা শুনে সে অভ্যস্ত। গৌতম দত্ত দ্বিধা জানে না, কাজ বোঝে। হাতে এমন সময়ও নেই যে ভনিতা করে সময় কাটাতে পারে। অনেকের অনেক জোড়া চোখ এই টেবিলে। মেয়েটিও এর মধ্যে ঘড়ি দেখেছে একবার। এই এক হাতের মধ্যে তাকে দেখে গৌতম দত্ত কাজের ফয়সলাটা করে নেবার জন্য ভিতরে ভিতরে বেপরোয়া হয়ে উঠেছে। বলল, আমার একটু বিশেষ আলোচনা ছিল আপনার সঙ্গে, একটা দরকারি প্রপোজাল। কিন্তু এটা ঠিক সিরিয়াস আলোচনার আবহাওয়া নয়। আমার সঙ্গে গাড়ি আছে, আপনি যদি দয়া করে খানিকক্ষণের জন্য আমার সঙ্গে আসেন। এবারে মেয়েটির থমকাবার পালা। টানা টানা চোখ দুটি গৌতম দত্তর চোখের গভীরে। জবাব দিল না চট করে। গৌতম দত্তর বলার মধ্যে এবারে প্রচ্ছন্ন অনুনয়ের সুর। আপনি বিশ্বাস করুন, সত্যি খুব দরকারি আলোচনা। আপনার কোনো ভয় নেই, আমি আবার আপনাকে হোটেলে পৌঁছে দিয়ে যাব। না, ভয় আর কি, চলুন। অল্প করে হাসল মেয়েটি। গৌতম দত্তর মনে হলো এই হাসিটুকুও এঁকে রাখার মতো সুন্দর। বিয়ারে গ্লাস থাকলো পরে। গ্লাসে একটা নোট চাপা দিয়ে উৎফুল্ল চাপা আনন্দে সসঙ্গিনী নিচে নেমে এলো, মোটরে উঠল। গাড়ি মাঠের ধার দিয়ে একটা নির্জন রাস্তা ধরে চলল। গৌতম দত্ত কিভাবে কথাটা পারবে ভেবে নিচ্ছিল। সঙ্গিনী পাশের গদিতে গা ছেড়ে দিয়েছে। এবার একটু ভুঁড়িতা করা যেতে পারে। গৌতম দত্ত বলল, আচ্ছা, আপনাকে যেন কোথাও দেখেছি আমি, মনে হচ্ছে। অস্ফুট হাসির শব্দ। বেরিতি ক্যালেন্ডারে দেখে থাকবেন। কিন্তু কোনো ক্যালেন্ডারে গৌতম দত্ত দেখেছে বলে মনে পড়ল না। দেখলে এ মুখ মনে থাকার কথা। মেয়েটি হালকা গাম্ভীর্যে বলল, আপনাকে তো এসব দেখে আনারই মনে হয়। অচেনা কাউকে এভাবে গাড়িতে ডেকে তুলবেন না, বিপদ হতে পারে। কত রকম যে থাকে। না, ইয়ে, আমার অন্য কথা ছিল। সে তো শুনলাম। নমিতি কেমন আছে? কোথায় বিয়ে হলো? ছেলেপুলে কি? গৌতম দত্ত হতভম্ব। আপনি নমিকে চেনেন? হুমা, চিনব না কেন? কতদিন পাশাপাশি কাটালাম। দিনরাত ঘরে বসে আপনার কত ছবি আঁকা দেখতাম। গৌতম দত্তর প্রায় মনে পড়ল বুঝি এবার। বিয়ের কথা উঠেছিল পাশের বাড়ির কার সঙ্গে যেন। এই নাকি? কি কাণ্ড! হলে তো হয়েছিল আর কি। কিন্তু তার আশাও বাড়ল। সাগ্রহে জিজ্ঞাসা করলো, তোমার, আপনার নামটি কি? নাম মালা। অস্ফুট মিষ্টি হাসি তেমন। নামে কি চিনবেন? দিনরাত চোখ কান বন্ধ করে কাজ করতেন আপনি। প্রশংসার কথাই। গৌতম দত্ত মনে মনে খুশি হলো। স্তুতি অনেক জোটে, কিন্তু যার কাছে স্বার্থ তার স্তুতিটা বেশি কাম্য। স্টিয়ারিং হাতে থাকায় ঘাড় ফিরিয়ে ভালো করে দেখার সুবিধে হচ্ছিল না। বলল, তখন নিজের খেয়ালে আঁকতুম, শিল্পী হিসেবে এখন একটু আধটু চেনে অনেকেই। মালা সায় দিল, চিনবে জানতুম। তা দরকারি আলোচনাটা কি আপনার? মডেল চাই? গৌতম দত্ত অবাকই হচ্ছে মনে মনে। এই চেহারার এমন এক মেয়ে তার বাড়ির গায়ে থাকতো, অথচ ভালো করে সে লক্ষ্যও করেনি কোনোদিন। বছর 10 হয়ে গেল বোধহয়। বয়স তো তাহলে 28-29 কম নয়। অথচ এত কাছ থেকেও সে 22-23 বেশি ভাবেনি। কারণ থাক আর না থাক, গৌতম এই জন্যই বোধহয় আরো খুশি মনে মনে। কিন্তু পেশাগত আলোচনার মুখে আগ্রহটা খুব বেশি দেখানো উচিত নয়। মাথা নাড়ল, বলল, হ্যাঁ, একের পর এক দেখে যাচ্ছি তুমি, আপনি রাজি হলে। তুমি আপনিতে বড় গন্ডগোল হয়ে যাচ্ছে। একটা ঠিক করুন, তুমিও বলতে পারে। আপত্তি করব না। আপত্তি করবে না এবং তার আশা সার্থক সেটা গৌতম দত্ত ধরেই নিয়েছে। বলল, তুমি রাজি হলে সেটেল করে ফেলি। মালা ভাবনায় পড়ল যেন একটু। আমার কি সময় হবে? লাগোয়া বাড়ির পড়শিনি ছিল একদিন। সেই কারণেই গৌতম দত্তর যেন দাবিই আছে। জোর দিয়ে বলল, এই একটা মস্ত কাজ। আমার অনেক নতুন আইডিয়া আছে, অনেক প্ল্যানও আছে। আমার বিশ্বাস বিদেশেও কম কদর হবে না, আর মডেল হিসেবে তোমারও নাম ছড়াবে।
এরকম যোগাযোগ সবসময় ঠিক হয় না। অর্থাৎ যোগাযোগটা তার দিক থেকেও সৌভাগ্য সূচক। মালাও সেটা বুঝলো যেন, বলল, লোভ হচ্ছে। আচ্ছা, এবার গাড়ি ফেরান, যেতে যেতে কথা বলি। গৌতম দত্ত গাড়ি ফেরালো, অন্তর্তুষ্টিতে ভরপুর। লোভের আরো একটু ইন্ধন জোগালো। বলল, 1-8 বছরের মধ্যে হয়তো বাইরেও যাব আমরা। মালা চুপচাপ ভাবলো একটু, বলল, আপনার মডেল মানে তো ক্যালেন্ডার ট্যালেন্ডারে যেরকম সিটিং দিই সেরকম নয় বোধ হয়। গৌতম দত্ত মাথা নাড়ল। না, সেরকম নয়। রিয়েল মডেল বলতে যা বোঝায়, মানে। বলাটা সহজ হচ্ছিল না। মালা হেসে থামিয়ে দিল। থাক, বুঝেছি। আচ্ছা, কিরকম কি ব্যবস্থা হবে বলুন। তুমি বললেই ভালো হয়, কিরকম দরকার। দরকার তো কম নয়। হাসি হাসি মুখখানা হিসেবে মগ্ন একটু। দিনে কাজ না রাত্রিতে? দিনের বেলাও দরকার হতে পারে, তবে রাত্রিতেই কাজ করি। হিসেব ভুলে মালার সকৌতুকে ঘাড় ফেরালো তার দিকে। রিয়েল মডেল নিয়ে রাত্রিতে কাজ করলে আপনার স্ত্রী রাগ করেন না? বিয়ে করেছেন তো? কাজের প্রসঙ্গে এই মেয়েলি কথা ভালো লাগলো না গৌতম দত্ত। এক কথায় দুটো জবাব সারল। তিনি জানেন এটা পেশা আমার। মালা মাথা নাড়ল, অর্থাৎ সেও ঠিক কথা। জিজ্ঞাসা করল, কতদিনের কাজ আপনার? কাজ অনেক দিনের। 1 বছরের না হয় 3 বছরেরই কন্ট্রাক্ট করে নিতে রাজি আছি আমি। তারপরেও কাজ শেষ হবে না, কন্ট্রাক্ট আবার রিনিউ হবে। মালা খানিকটা নিশ্চিন্ত বোধ করলো যেন। মনে মনে আবারও একটু হিসেব করে নিয়ে বলল, দিনে কম হলেও 150 টাকা, মাসে ধরুন 4,500 টাকা রোজগার আমার। বেশিও হয়। গৌতম দত্ত আঁতকে উঠল একেবারে। গাড়িটা শুদ্ধ নড়ে চড়ে গেল একটু। মনের মতো মডেল পেলে সে মোটা টাকা খরচ করতে প্রস্তুত। সেই মোটা টাকার অঙ্কটা খুব বেশি হলে 1,000 টাকা মাসে। এই একটা অঙ্ক শুনে রাজ্যের হতাশা যেন গ্রাস করতে এলো তাকে। নিজেকে খানিকটা বঞ্চিত করে আর পৈতৃক সম্পত্তির জোরে টেনে টুনে বড়জোর 1,500-এ উঠতে পারে। সেও এই ঝোঁকে, এই মডেলের জন্যে। শুকনো মুখে বলল, আমি অত পেরে উঠবো কেন? এত বড় কাজের দিকটা ভেবে আর শিল্পীর দিকটা একটু ভেবেই তুমি যদি অনুগ্রহ করে রাজি হও। চরম হতাশার মুহূর্তেও একটুখানি আশার আলো দেখছিল কি গৌতম দত্ত? সামনের দিকে নজর রাখা ভুলে পার্শ্ববর্তিনীর দিকেই চাইছে ফিরে ফিরে। আবেদনের ফলে একটু ভাবছেই মনে হলো। মালা বলল, মুশকিলে ফেললেন। আচ্ছা, মোটামুটি ওই 4,000 পর্যন্ত পারি, তার নিচে আর পারি না। গৌতম দত্তর সময় লাগলো আত্মস্থ হতে। গাড়ি হোটেলের কাছাকাছি এসে গেছে। অস্ফুট স্বরে বলল, না, সেও আমার সাধ্যের বাইরে। মালা তক্ষুনি সান্ত্বনা সুরে বলল, তাতে কি, কমে কি আর পাওয়া যায় না? আমার সঙ্গেই তো কত সময় কতজনের দেখা হয়, আর তারা সব দেখতেও ভালোই। আপনার স্টুডিও এখনো বাড়িতেই তো, সুবিধে মতো কাউকে পেলেই আপনার ঠিকানা দিয়ে দেবক্ষণ। গৌতম দত্ত নিরুত্তর। গাড়ি হোটেলের সামনে দাঁড়ালো। মালা নেমে এসে স্মিত মুখে 2 হাত জুড়ে নমস্কার জানালো। বেরিয়ে বেশ লাগছে, অনেক ধন্যবাদ, চলি। ফুটপাত পেরিয়ে ভিতরে ঢুকে গেল। পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট বার করলো গৌতম দত্ত। সিগারেট ধরালো, তারপর গাড়িতে স্টার্ট দিল। হোটেলের সিঁড়ি পর্যন্ত টকটকে এসে মালা দাঁড়িয়ে পড়ল। দোতলার দিকে তাকালো একবার। আজ আর ইচ্ছে করছে না দোতলায় উঠতে। 40-50টা টাকা লোকসান কম করে হোক গে। মনটা ভালো লাগছে খুব। শিথিল চরণে আবার বাইরে এসে একটা ট্যাক্সিতে উঠে বসলো সে। এই স্পিডে গৌতম দত্ত গাড়ি চালায় না কখনো। ঘন্টায় 20 মাইলও হবে কিনা সন্দেহ। তার জীবনেরই খানিকটা গতি কমে গেছে যেন। অবসাদগ্রস্তের মতো গাড়ি চালাতে চালাতে ভাবছিল গৌতম দত্ত, মেয়েদের কি হৃদয় বলে বস্তু নেই? শেষ হলো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এই গল্প নাগরী। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প এই চ্যানেলে আমি আগেও পাঠ করেছি, প্লেলিস্ট থেকে দেখে আপনারা গল্প শুনতে পারেন। আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।